আপনার যে নেতৃত্বের স্তর যেটা, আপনি ছাত্রলীগের প্রধান নেতৃত্বে ছিলেন, আপনি আপনি বাংলাদেশের নানা যুবলীগে ছিলেন, আপনি 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 মন্ত্রী ছিলেন বাংলাদেশে, আপনি আপনি এখন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, আপনি তো আমি এখন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ছিলাম। চেয়ারম্যান ছিলেন আপনি। আপনি আমি বিএনপি জামাত জোটের বিরুদ্ধে এই যুবলীগকে নিয়ে নিরবিচ্ছিন্ন লড়াই সংগ্রাম করেছি। এবং ছাত্রলীগের সেই সময়ের নেতা আপনি, যেই সময় মান্না আক্তার সহ যে সংগঠনগুলা ছিল, ওই সংগঠনগুলার বিরুদ্ধে লড়াই করে আপনি কিন্তু আপনাদের অবস্থান তৈরি করেছেন আপনারা। আচ্ছা, আমরা অন্য একটা প্রসঙ্গে যাই। আপনি যেহেতু আজকে বাংলাদেশে সারা আন্দোলন যারা করে, আমরা তো তাদের সাথে কথাবার্তা বলি। এই আন্দোলনের পিছনে যে কয়েকজন সক্রিয় নেতা আছেন তাদের একজন আপনি। আমাদের গ্রাসরুটের নেতা কর্মীরা সেইভাবেই বলে। আপনি সর্বশেষ একটা কথা বলেছেন যে ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনা ফিরবেন, এবং শেখ হাসিনা এইটাকে আরো সময়টা কমিয়ে নিয়ে এসেছেন। উনি বলছেন 6 মাসের মধ্যে ফিরবেন। কোনটাকে আমরা ধরব? দেখেন, আমি জনগণ কি বলে, একজন কৃষক কি বলে, একজন দিনমজুর কি বলে, একজন রিক্সাওয়ালা কি বলে, একজন নিম্ন মধ্যবিত্ত কি বলে, একজন মধ্যবিত্ত কি বলে, একজন ক্ষয়িষ্ঠ মধ্যবিত্ত কি বলে, একজন উচ্চবিত্ত কি বলে, একজন ছোট পান বিড়ি সিগারেটের যে বাক্স নিয়ে বসে সেই ক্ষুদ্র ব্যবসায়ী কি বলে, স্বল্প পুঁজির ব্যবসায়ী কি বলে, মধ্য পুঁজির ব্যবসায়ী কি বলে, মধ্যম ধরনের ব্যবসায়ী কি বলে, বড় ব্যবসায়ী কি বলে, কান পেতে শুনলে শোনা যাবে। কাজেই আমি বলবো যে নেত্রীর ওই কথার সঙ্গে আমি একেবারে ওই কথাই সত্য, যে আগেরটা তো দেখছে, এইটারও একটু দেখে বোঝা দরকার, একটু দেখে বুঝতেছে। তবে দেশ পড়েছে, দেশটা পড়েছে এখন কোথায় পড়েছে আপনি নিজেও বুঝেন, নিজেও জানেন। দেশ তো আর দেশ নেই, এই ইজারা দিয়ে দেবে না, এই সাবকৌলা দেবে না শেখ হাসিনা। শেখ হাসিনা দেবেন না বলেই তিনি 6 মাস আগে থেকেই কিন্তু সমস্ত ওয়ার্নিংগুলো বা মেসেজগুলি জনগণকে খোলা মনে দিয়েছেন। উনি সব বলেছেন, খুব কম মানুষ বিশ্বাস করেছে বিষয়গুলা। উনি কিন্তু সব কথাগুলো বলছেন, আজকে সবগুলা প্র্যাকটিক্যালি সবাই দেখছে। কিন্তু এই বাণিজ্য চুক্তি, সর্বশেষ মার্কিন সামরিক জাহাজ আসবে, তাকে স্পেস দিতে হবে, এই সমস্ত কিছু কিন্তু উনি বলছিলেন। কিন্তু সে কথাই বলতে চাই যে আজকে দেশটি ধ্বংস হয়ে গেল, এবং এর কোনো চুক্তি, কোনো কিছুই শেখ হাসিনার দ্বারা সম্ভব না। শেখ হাসিনার অর্থ দিয়ে কেনা সম্ভব না, শেখ হাসিনাকে ভয়ভীতি দেখিয়ে সম্ভব না, শেখ হাসিনাকে ক্ষমতায় চ্যুত করা হবে এই লোভ লালসায়, ক্ষমতার লোভ লালসায় শেখ হাসিনা কোনো বৈশক্তির কাছে আত্মসমর্পণের রক্ত তার ধমনীতে প্রবাহিত নয়। কাজেই বঙ্গবন্ধুর রক্ত যার ধমনীতে যে রক্ত প্রবাহ মানে না, সেই রক্তের উত্তরাধিকার হলেন শেখ হাসিনা। কাজেই কষ্ট আমাদের হচ্ছে বাড়ি ভাই, কষ্ট আমাদের নেতা কর্মীদের হচ্ছে, কষ্ট আমাদের কারাগারের অভ্যন্তরে আমাদের বয়োজ্যেষ্ঠ নেতৃবৃন্দ, আমু ভাইয়ের মতো লোক থেকে শুরু করে সবাই এক নিদারুণ জীবন, কি কঠিন মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। কাজী জাফরুল্লাহ সাহেব আজকে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন হাসপাতালে। জানি গতকাল উখিয়ায়, কক্সবাজারের উখিয়ায় ছেলে ছাত্রলীগ করতো,
মিথ্যা মামলা দিয়েছে, জয় বাংলা স্লোগান লিখেছিল এই ওয়ালে। উখিয়ার সেই মায়ের উখিয়ার সেই মায়ের আজকে জানা যাবে আমি 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 ওই ওই জায়গার সঙ্গে অনেক যোগাযোগ রক্ষা করছিলাম। দেখেন, এই ছেলেটি আব্দুর রহমান, যার মাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, এই আব্দুর রহমানকে জয় বাংলা স্লোগান দেওয়ার জন্য একটি প্রায় অনেক জনকে নিয়ে মামলা দেয়, এবং এই আব্দুর রহমান ছিল 12 নম্বর আসামি, রাষ্ট্রদ্রোহী আসামি। জয় বাংলা তো নিষিদ্ধ স্লোগান, কারণ এরা তো পাকিস্তানি পেতাত্তা। আব্দুর রহমান অনেক দিন পরে একটু মার মুখটা দেখতে এসেছিল। বলেন আপনি সেই আব্দুর রহমানকে যখন চারিদিক থেকে ঘেরাও করে পেটানো শুরু করলো, নির্মম নির্যাতন, মা হিসেবে কি সে সহ্য করতে পারে? তার তো গর্ভজাত সন্তান, সে গিয়ে দাঁড়ালো, আমার সন্তানকে মেরো না, মেরো না, মেরো না, মেরো না। তাকে পিটিয়ে হত্যা করলো এই জালেমরা। এবং এটা স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকা, স্বরাষ্ট্রমন্ত্রীর এখন পর্যন্ত কোনো বক্তব্য নেই। আমি কি বলবো, কিছুই বলার নাই, বলার সময় আসছে। জনগণ ফুঁসে উঠেছে, দেখেন নাই বীর চট্টলার জনগণ, ইঞ্জিনিয়ার, আমাদের শ্রদ্ধেয় নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন সাহেবের জানাজা পড়ে যে গর্জে উঠেছিল সেই বীর চট্টলার মানুষেরা। আমি আপনাকে বলতে পারি ভাই, আজকে আমার একটি মিছিল হয়েছে, কত বড় হয়েছে সে কথা আমি বলবো না, আমি শুধু বলবো আমার এগুলো অভ্যাস, খবর নেওয়ার। যে মিছিলটি দেখালেন, এই মিছিলটি করার সময় আমি জিজ্ঞাসা করেছিলাম দুই পাশের পথচারীরা, রিক্সাওয়ালারা, রিক্সা আরোহীরা, বাসের ভিতরের লোকরা, সিএনজির লোকেদের হৃদয় প্রতিক্রিয়া কি ছিল। সবাই আমাকে রিপোর্ট করেছে যে ভাই হাততালি দিয়ে অভিনন্দন জানিয়েছে এবং জোরে জোরে চিৎকার করে জয় বাংলা স্লোগান দিয়েছে এবং জোরে জোরে চিৎকার করে বলেছে, ভাই আপনারা নামেন, আমরা আছি, দেশকে রক্ষা করেন, শেখ হাসিনাকে ফিরিয়ে আনেন। কাজেই ভাই, বাংলাদেশ এর মাটি যেমন নরম বর্ষাকালে, তেমনি ভাবে চৈত্রের খরতাপে মাটি ফেটে চৌচির হয়ে যায়। কি একটি বলেন আপনি, এটি একটি সরকার, এটি একটি অযোগ্য অপদার্থ সরকার, অনভিজ্ঞ সরকার, মন্ত্রবাদ সরকারের হাতে দেশটি পড়েছে। একজন উপদেষ্টা বলেছেন, ইউনূসের উপদেষ্টা, যে আমরা যখন চুক্তি করেছি 3 দিন আগে, আমরা বিএনপি আর জামাতে ইসলামের সঙ্গে আমরা আলোচনা করে তাদের মতামত দিয়েই আমরা এটি করেছি। কাজেই আমরা একটি কঠিন পরিস্থিতির মোকাবেলা করছি। নিশ্চয়ই আমরা জানি সবাই যে আমরা একটি বিরাট শক্তির সঙ্গে মোকাবেলা করছি। সেই শক্তি কারা কারা আমি নাম বলবো না। অনেকে যেটা বলছেন, মোল্লা, মিলিটারি, মিডিয়া, আমেরিকা সবাইকে ফেস করে আওয়ামী লীগকে ক্ষমতায় ফিরতে হবে। এবং ভাই আপনাকে আমি বলি, আমি যে নেত্রীকে চিনি, দীর্ঘ সময় ধরে তার সান্নিধ্যে তাকে রাজনীতি করেছি, একদিকে তার উপর আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের রহমত আছে, আর পীর মুর্শিদ ওলি আল্লাহদের দোয়া আছে।
সেই কারণেই তিনি বেঁচে গেছেন, তিনি এবং তার ছোট বোন শেখ রেহানা বেঁচে গেছেন। ইনশাল্লাহ উনি যেটা বলেন আমি দ্ব্যর্থহীনভাবে সেটাই বলবো, যে ওনাকে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বাঁচিয়ে রেখেছেন এই দেশটির জন্য, দেশের মানুষের জন্য, দেশের মানুষের কল্যাণের জন্য। এই যে দেশটি ধ্বংস হয়ে গেছে এই দেশটিকে আবার আবার ট্রেন লাইনে উঠাতে পারেন একমাত্র একমাত্র শেখ হাসিনা, শেখ হাসিনা এবং শেখ হাসিনা। নানক ভাই, আপনাকে তো অনেকদিন পরে পাওয়া, এর জন্য প্রশ্ন অনেক। একটা প্রশ্ন, দিল্লি প্রেস ক্লাবের ঘটনাটা কি ছিল? এই প্রশ্নটা আমাকে করলে তো আমার শিকার পেতে হয়। দিল্লি প্রেস ক্লাবের ঘটনাটা ছিল খুব একটি গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হলো, আপনারা জানেন যে দিল্লি প্রেস ক্লাবে বঙ্গবন্ধু কর্নার নামে একটি কর্নার আছে, এবং এই প্রেস ক্লাবটি, এই বঙ্গবন্ধু কর্নারটি মেয়াদ শেষ হয়ে গিয়েছে। এটা তো লিজ নিতে হয়, ভাড়া নিতে হয়, শেষ হয়ে গিয়েছে। আমরা আসলে গিয়েছিলাম সেই বঙ্গবন্ধু কর্নারটি নিয়ে আলোচনা করার জন্য, এবং শীর্ষ সাংবাদিক, সম্মানিত সাংবাদিকদের সঙ্গে একটু মত বিনিময় করার জন্য। এর বাইরে কিন্তু কিছু না, ওখানে কোনো সরকার উৎখাতের ষড়যন্ত্রে আমরা যাইনি। না, এটা তো ইয়ে ছিল না, বা ওই ওই মিটিং এ, আপনাদের বৈঠকের পরে ওইটা তো তারা যেসব পর্যায়ের সাংবাদিকরা এসেছিলেন বেশিরভাগ সম্পাদক, তারা তারা কোনো রিপোর্টও কোথাও লিখেন নাই, ওইটা নিয়ে কোনো রিপোর্ট হয়নি। না, একদম শীর্ষ শীর্ষ পর্যায়ের সম্পাদক সাংবাদিক, শীর্ষ ভারতের শীর্ষ পর্যায়ের সম্পাদক এবং সাংবাদিক। তো দেখেন, আমরা আসলে, আমি একটু বাইরে গিয়েছিলাম, বাইরে দাঁড়িয়ে আর এক সাংবাদিক ভদ্রমহিলার সঙ্গে আমি একটু একান্তে 1-to-1 কথা বলছিলাম অল্প ওই সময়। সময় আপনার ছবিটা তুলে ফেলে একজন আর কি। একদম একদম একদম, নাথিং এলস। আর এই যে দিল্লি প্রেস ক্লাবে সবাই কিন্তু আওয়ামী লীগের প্রতি, আওয়ামী লীগ যেহেতু ভারতের জনগণের বিশ্বস্ত সংগঠন হচ্ছে আওয়ামী লীগ। ভারতের জনগণের গেস্ট হিসাবে শেখ হাসিনা ভারতে আছেন, তিনি আগেও ভারতে ছিলেন। তো দেশের সাংবাদিকদের সঙ্গে কোনো কথাবার্তার কোনো উদ্যোগ নেওয়া হয়েছে? যে এত বিরূপ, আপনি এত মিডিয়া তৈরি করলেন, আপনারা দেশে এতগুলো টেলিভিশন চালু করলেন, সমস্ত টেলিভিশন গুলা যে আপনাদের বিরুদ্ধে প্রপাগান্ডায় ব্যবহার করা হচ্ছে। প্রথম আলোর মতো পত্রিকা নিষিদ্ধ আওয়ামী লীগ ছাড়া লেখে না কিন্তু। কি বলবো বলেন, যে দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক আমার নেত্রীর, আমাদের লিডারের কত সংবাদপত্রকে দিলেন, কত ইলেকট্রনিক মিডিয়াকে দিলেন। এরপরে দেখেন সাংবাদিক যে সংগঠনগুলি আছে তারা কি এই যে মোজাম্মেল ভাই, মোজাম্মেল হোসেন বাবু, তারপরে শ্যামল দত্ত, শাহরিয়ার কবির, তারপরে ওই যে মহিলা কি নাম, ফারজানা রূপার হাজবেন্ড শাকিল, কত কত সাংবাদিক ভিতরে অবর্ণনীয় কি কষ্টকর জীবন যাপন করছে। তারপরও কি একটা স্টেটমেন্ট দিয়েছেন। গতকাল তাদের পাশে দাঁড়িয়েছে এই পরিবার, এই মানুষগুলির, এই মানুষগুলি তো খ্যাতনামা সাংবাদিক, তাদের পরিবারের সঙ্গে তো দেখা করতে পারতো সম্পাদক পরিষদ থেকে। সম্পাদক পরিষদ গতকালকে দেখা করেছে প্রধানমন্ত্রীর সঙ্গে। তারা কি দাবি জানিয়েছে যে এদেরকে মিনিমাম জামিনটা দেন?
প্রায় 200 শতাধিক সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা, কেউ কোনো কথা বলে না। আর নেত্রী এমন স্বাধীনতা দিয়েছিলেন, যা ইচ্ছা তাই বলতেন, যা ইচ্ছা তাই লিখতেন। তারপর বলতেন যে ওনাদের নাকি নিয়ন্ত্রিত সংবাদপত্র। কি বলবো বলেন, দুঃখে বুক ফেটে যায়। একটা বিচিত্র দেশ। জানি না আল্লাহ তাআলা রাব্বুল আলামিন খুব শীঘ্রই এই দেশটি, যে দেশটির জন্য 9 মাস যুদ্ধ করলাম, সেই দেশটিতে আবার জয় বাংলা স্লোগান, আবার মুক্তিযুদ্ধের চেতনা বাংলাদেশ আবার দেখতে পাবো কিনা, পাবো, সেই প্রত্যাশা নিয়েই আসলে এখনো আমরা কাজ করে যাচ্ছি। এবং ধরেন এই এই যে ইনশাআল্লাহ কামিয়াব হব। এই বাণিজ্য চুক্তি যেটা, বাণিজ্য আমেরিকার সাথে, এটা তো বাংলাদেশকে বিক্রি করার চুক্তি, এটা একেবারে বাংলাদেশ আমি তো আগেই বলেছি, কোনো স্বার্থ নেই। আমি তো আগেই বলেছি এই চুক্তিটা আপনারা ভবিষ্যতে কি করবেন সেটাকে? আপনি দেখেন, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী এসছে, প্রথম এসছে 39 জন নিয়ে, 37 জন নিয়ে, তার ভিতরে 9 জন চলে গেছে 2 দিন পরে। আবার থার্ড ডেতে 7 জন আবার এসে যোগদান করেছে। আর কি কি ছিল তাদের মধ্যে কভারে, সেগুলো আমি অন এয়ার আমি বলবো না, আমার কাছে সব খবর আছে, আমি জানি। তো যাই হোক, এখন এটি পাক মার্কিনের একটা একটা ক্ষেত্রে পরিণত হয়েছে। যাই হোক, দেখা যাক। বাঙালি জাতি নরমে নরম, গরমে গরম হলে মুশকিল আছে।